প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। এখন পড়ছি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিমের রচিত বই যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি এর 10তম পর্ব। চতুর্দশ অধ্যায়, মিত্রবাহিনীর নজিরবিহীন লুটপাট ও আওয়ামী দুঃশাসন। বাংলাদেশ থেকে কোটি কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায় ভারতীয় বাহিনী। মেজর জলিল বীরুত্তমকে গ্রেফতার করা হয়। দেশের সার্বিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। বিরোধী দলগুলোর উপর চালানো হলো অত্যাচারের স্টিম রোলার। 7ই মার্চ রক্ষী বাহিনী অধ্যাদেশ জারি, গঠিত হয় স্বেচ্ছাসেবক বাহিনী, লাল বাহিনী এবং আরও অনেক প্রাইভেট পেটোয়া বাহিনী। জনগণ পরিণত হয় শত্রুতে। সোভিয়েত এবং ভারতীয় নৌবহর চট্টগ্রাম বন্দর দখল করে নেয়। সরকারি দলের নেতাকর্মীরা সব রাতারাতি আঙ্গুল ফুলে হলো কলাগাছ। শেখ মনির নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটে আওয়ামী যুবলীগ। 1 জানুয়ারি 1973 ঢাকার রাজপথ আবার রক্তে রঞ্জিত হল। শেখ মুজিবকে দেয়া বঙ্গবন্ধু খেতাব উঠিয়ে নেওয়া হয় এবং একই সাথে তার ডাকসুর আজীবন সদস্যপদও বাতিল করা হয়। প্রতিদ্বন্দ্বীবিহীন 1973 নির্বাচন, সংসদে সংবিধান গৃহীত হয়। বাকশালের বীজ নিহিত ছিল রক্ষী বাহিনী অধ্যাদেশ জারির মাধ্যমে। রক্ষী বাহিনীর নিষ্ঠুর অত্যাচারের কয়েকটি বিবরণ। 31 মার্চ 1974 মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটি গঠিত হয়। সেনাবাহিনীর দেশব্যাপী অস্ত্র তল্লাশি এবং চোরাচালান বিরোধী অভিযান। মাওলানা ভাসানীকে গৃহবন্দী করা হয়। 1974 ভয়াবহ বন্যা, রিলিফ দুর্নীতির জন্য 1 লক্ষেরও বেশি লোক অনাহারে মারা যায়। 1974 সালের 2 ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইন পাশ এবং 28 ডিসেম্বর জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বাক ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ। যুদ্ধ শেষে ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে পাকিস্তানি বাহিনীর সমস্ত হাতিয়ার, গোলাবারুদ, ভারী অস্ত্রশস্ত্র, যুদ্ধ সরঞ্জাম, এমনকি শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে মেশিনপত্র সবকিছু ভারতে নিয়ে যাবার পথে মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক মেজর জলিল বাধা দেন। তার উদাহরণ থেকে প্রেরণা পেয়ে অন্যান্য সেক্টরের মুক্তিযোদ্ধা কমান্ডাররাও একইভাবে ভারতে সবকিছু পাচারের বিরোধিতা করেন। মিত্রবাহিনীর লুটপাটের বিরোধিতা করার জন্য ভারত সরকারের ইশারায় প্রবাসী আওয়ামী লীগ সরকার 1972 সালের ফেব্রুয়ারি মাসে তাকে ছলনার মাধ্যমে গ্রেফতার করে। তার গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। 11 মার্চ তার গ্রেফতারের প্রতিবাদে তার সেক্টর বরিশালে মুক্তিযোদ্ধা ও জনগণের এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়। সেনাবাহিনীর তরফ থেকেও প্রধানমন্ত্রীর কাছে মেজর জলিলের মুক্তির জন্য আবেদন জানানো হয়। সরকার জনগণের প্রতিক্রিয়ার জবাবে বলে, তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। সামরিক আইনে তার সেই সমস্ত অপরাধের বিচার হবে। সরকারি এই ঘোষণায় প্রতিবাদ আরও জোরালো হয়ে ওঠে। মুক্তিযোদ্ধারা ক্ষেপে ওঠেন। মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড বিক্ষোভ ও জনমতের চাপে বাস্তবতাকে মেনে নিয়ে বাধ্য হয়ে সরকারকে পরে বিনা শর্তে মেজর জলিলকে মুক্তি দিতে হয়। ইতিমধ্যে বিভিন্ন বেসামরিক বাহিনীর তৎপরতা ভীষণভাবে বেড়ে ওঠে। 9 সেপ্টেম্বর তৎকালীন স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ বিশ্বের নব মতবাদ মুজিববাদ বাংলার ঘরে ঘরে প্রচারের জন্য একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। বাহিনীর জেলা প্রধান ও উপপ্রধানের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতিটি ইউনিয়নে লাঠিসহ আওয়ামী স্বেচ্ছাসেবকদের ট্রেনিং দেওয়া হবে। তারপর ট্রেনিং শুরু হয়। ইতিমধ্যেই জাতীয় শ্রমিক লীগ প্রধান আব্দুল মান্নান 1 লাখ সদস্যের সমন্বয় গঠন করেন লাল বাহিনী। 1 মে 1972 লাল বাহিনীর জঙ্গি সমাবেশে নেতৃবৃন্দ ঘোষণা করেন 7 জুন থেকে তারা সমাজ বিরোধীদের বিরুদ্ধে অভিযান চালাবেন। এই অভিযানকে সার্থক করে তোলার জন্য 4 জুন তারা সরকারের কাছে গ্রেফতার, মারপিট, আটক করা, শাস্তি দেয়া প্রভৃতি ক্ষমতার দাবি জানান। দেশের প্রচলিত আইন থাকতে এই ধরনের দাবি জানিয়ে আইনকে নিজেদের হাতে তুলে নেয়ার চেষ্টা করেন তারা। আনুষ্ঠানিকভাবে এই অভিযান শুরু হওয়ার 7 দিন পর খুলনায় লাল বাহিনী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ঘটে দেশের আরও অনেক জায়গায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। ক্ষমতার দাপটে তারা সাধারণ মানুষের উপর চালাতে থাকে অকথ্য নির্যাতন। অবস্থা এতই অবনতি ঘটে যে আওয়ামী লীগের বি টিম মোজাফফর ন্যাপ প্রধান 20 জুলাই সংবাদপত্রে এক বিবৃতি দিয়ে বিভিন্ন দলীয় বাহিনীর বেআইনি কার্যকলাপ
অবিলম্বে বন্ধ করার দাবি জানান। তিনি বলেন, কোনো এক বিশেষ দলের স্বেচ্ছাসেবক এবং অন্যান্য বাহিনী বেআইনি কার্যকলাপ ও নানা রকম দুষ্কর্মে লিপ্ত হয়েছে। ক্ষমতাসীন দল তার সংশ্লিষ্ট ছাত্র ও শ্রমিক সংগঠনের সাথে জড়িত বাহিনীগুলো দলীয় স্বেচ্ছাসেবক হিসেবে তাদের কার্যকলাপ সীমাবদ্ধ রাখছে না। তারা সরকারি প্রশাসনকে উপেক্ষা করে নিরীহ জনগণের ওপর অত্যাচার ও জুলুম চালিয়ে যাচ্ছে। পুলিশ ও প্রশাসন ওই সমস্ত বেআইনি কার্যকলাপ সম্পর্কে রহস্যময় নিরাপত্তা পালন করছে। তিনি এই অবস্থার প্রতিকারের জন্য ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানান। মুজিববাদ প্রতিষ্ঠা করার এই সংগ্রাম পরিচালনাকালেই আওয়ামী লীগ একটি শাসনতন্ত্র প্রণয়ন করে। এই সময়ের খবরের কাগজগুলোতে প্রতিদিন খবর বের হতো গুপ্ত হত্যা, রাহাজানি, ডাকাতি, হাইজ্যাকিং এবং গণপিটুনিতে মানুষ মারা যাবার খবর। সরকারি হিসেবে 1972 সালের জানুয়ারি থেকে 73 সালের জুন মাসের মধ্যে গুপ্ত হত্যা হয়েছে 2035টি, কিডন্যাপিং হয়েছে 337টি, ধর্ষণ হয়েছে 190 জনের, ডাকাতির সংখ্যা 4960টি এবং আততায়ীর হাতে খুন হয়েছে 4925 জন নিরীহ ব্যক্তি। 1973 সালের প্রথম 5 মাসের মধ্যে 60টি থানা লুট করে অজ্ঞাতনামা ব্যক্তিরা অস্ত্রশস্ত্র নিয়ে যায়। 1971-এর স্বাধীনতা সংগ্রামের জোয়ারে মনে করেছিলাম আমাদের সকল সংকীর্ণতা ধুয়ে মুছে গেছে। ভেবেছিলাম একটা সুস্থ ভিত্তির ওপর জাতিকে নতুন করে গড়ে তোলার সুযোগ আমরা পাব। কিন্তু আজাদী লাভের পর 1 মাস না যেতেই দেখা গেল মুক্তিযুদ্ধের উন্মাদনা, অভিজ্ঞতা, রক্তপাত আমাদের শাসক গোষ্ঠীর চরিত্রকে এতটুকু বদলাতে পারেনি। স্বাধীন বাংলাদেশের হৃদয়হীনতাই রাজনৈতিক এবং সামাজিক জীবনের নিয়ামক হয়ে দাঁড়ালো। সেই অভিশাপ থেকে নিস্তার পাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। স্বাধীনতার পর 2 বছর না যেতেই ঢাকা শহরের রাস্তাঘাটে যখন গণ্ডায় গণ্ডায় অনাহারে মৃত লাশ পড়ে থাকতে দেখা গেল, তখন দেখেছি কি নিশ্চিন্তে অচিন্তনীয় বিলাসের স্রোতে আকণ্ঠ নিমজ্জিত রয়েছে নব্য বিত্তশালীরা। বিদেশের টেলিভিশনে ধরা পড়েছে এক পাশে না খেয়ে মরা লাশের স্তূপ ও অন্য পাশে বিকট কুৎসিত আলোকে সজ্জিত মণ্ডপে বিবাহ অনুষ্ঠানে ভুরি ভোজনের ছবি। এই হৃদয়হীনতা প্রকট হয়ে ওঠে সংগ্রামের সাথীদের মাঝে কোন্দল সৃষ্টি করে তাদের নৃশংসভাবে হত্যা করার মাধ্যমে। আমাদের রাজনৈতিক এবং সামাজিক জীবনে এই হৃদয়হীনতা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর একটি ব্যাপার। আর্থিক লোভ লালসা, রাজনৈতিক এবং সামাজিক প্রতিপত্তি লাভের উগ্র বাসনাই এই হৃদয়হীনতার প্রধান কারণ। দেশের জনগণ মানুষের দুর্গতির সত্যিকারের অংশীদার হওয়াই যে সুষ্ঠু রাজনৈতিক সংগঠন গড়ে তোলার আদর্শিক পূর্বশর্ত। শুধুমাত্র চটকদার আমদানি করা বলি নয়, এই সত্যটি আজ অবধি রাজনৈতিক নেতারা কিংবা কর্মীদের বৃহৎ অংশ উপলব্ধি করতে পারেনি, করলেও বাস্তবে এই নীতিকার্যে পরিণত করা হয়নি। এই জন্যই আমাদের রাজনৈতিক আন্দোলনের দীর্ঘ ইতিহাসে গণমানুষের সীমাহীন ত্যাগ থাকা সত্ত্বেও তাদের ঈপ্সিত ফল তারা লাভ করতে পারেনি আজ অবধি। তাদের প্রতিটি সংগ্রাম প্রতারণার অন্ধগলিতে হারিয়ে গেছে বরাবর। 1970 সালে তৎকালীন পাকিস্তানের সংবিধান ও জেনারেল ইয়াহিয়া খানের LFO লিগ্যাল ফ্রেমওয়ার্কের আওতায় অনুষ্ঠিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত সাংসদদের নিয়ে স্বাধীন বাংলাদেশে প্রথম গণপরিষদের অধিবেশন বসে 1972 সালের 10 এপ্রিল। 12 অক্টোবরের সংসদ অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন প্রণীত সংবিধান গৃহীত হয়। যদিও সংবিধানে সরাসরিভাবে মুজিববাদের উল্লেখ ছিল না, তবুও মুজিববাদের মূলনীতির উপর তথা ভারতীয় সংবিধানের নীতিমালার উপর ভিত্তি করেই গঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান বা শাসনতন্ত্র। সংবিধানের প্রস্তাবনায় বলা হয়, আমরা অঙ্গীকার করছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও প্রাণ উৎসর্গ করতে উদ্বুদ্ধ করিয়াছিল। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সে সমস্ত আদর্শই এই সংবিধানের মূলনীতি হইবে। আমরা আরও অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক অধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। কিন্তু সংবিধানের বিভিন্ন ধারায় রাষ্ট্রের 4 মূলনীতির সুস্পষ্ট স্ববিরোধিতা পরিলক্ষিত হয়। সমাজতন্ত্রের কথাই ধরা যাক। সংবিধানের 10 নং ধারায় উল্লেখ করা হয় যে মানুষের ওপর মানুষের শোষণ হইতে মুক্ত ন্যায় ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার
উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে। কিন্তু সংবিধানের কোথাও উল্লেখ করা হয়নি যে বাংলাদেশের ব্যক্তিগত সম্পত্তি উচ্ছেদ করা হবে। অথচ ব্যক্তিগত মালিকানা সমাজতন্ত্রের আদর্শের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যহীন। সংবিধানের ১৩ নং ধারায় বলা হয়, ১৩ উৎপাদন যন্ত্র ও উৎপাদন ব্যবস্থা সমূহের মালিক বা নিয়ন্ত্রক হইবেন জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানা ব্যবস্থা নিম্নরূপ হইবে। ক রাষ্ট্রীয় মালিকানা অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রীয় ও সরকার খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা। খ সমবায় মালিকানা আইনের দ্বারা নির্দিষ্ট সীমার মধ্যে সমবায় সমূহের সদস্যদের পক্ষে সমবায় সমূহের মালিকানা। গ ব্যক্তিগত মালিকানা আইনের দ্বারা নির্দিষ্ট সীমার মধ্যে ব্যক্তির মালিকানা। সংবিধানের ৪২ নং ধারায় আরও বলা হয়, ৪২ আইনের দ্বারা আরোপিত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর ও বিলি ব্যবস্থা করিবার অধিকার থাকিবে এবং আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বা দখল করা যাইবে না। আওয়ামী লীগের সমাজতন্ত্র সম্পর্কে জনাব বদরুদ্দিন ওমর সাপ্তাহিক স্বাধিকারের ৩রা সেপ্টেম্বর ১৯৭২ সালে একটি নিবন্ধ লেখেন। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগের সমাজতন্ত্রে উত্তরণের পদক্ষেপ হিসেবে জাতীয়করণের নীতি সত্যিকার অর্থে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য গৃহীত হয়নি। সমাজতন্ত্রের উত্তরণের প্রথম পদক্ষেপ হিসেবে শিল্প, ব্যাংক, বীমা ইত্যাদি জাতীয়করণ করা মানেই সমাজতন্ত্র প্রতিষ্ঠা নয়। রাষ্ট্রায়ত্তকরণ মানেই সমাজতন্ত্র নয়। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত না এক বিশেষ চরিত্র রূপ পরিগ্রহণ করছেন, শ্রেণী শোষণের অবসান ঘটিয়ে তা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সংগঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সমাজতন্ত্রের কথা বলা সঠতা বা বাচালতা ব্যতীত আর কিছুই নয়। বুর্জোয়া শ্রেণীর রাজনৈতিক দল আওয়ামী লীগের হাতে রাষ্ট্রীয় নেতৃত্বে কোনো কিছু রাষ্ট্রীয়করণের অর্থ সমাজতন্ত্রের পথে পদক্ষেপ নয়, বরং তা হল সমাজতন্ত্রের উত্তরণের প্রথম পদক্ষেপ। সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে কৃষক, শ্রমিক, জনগণকে সরিয়ে রাখার অপচেষ্টা। আওয়ামী লীগ সরকারের সমাজতন্ত্রের নীতি দেশে আজও যে অরাজকতার সৃষ্টি করেছে সেটা বিস্ময়কর নয়, বরং অতি স্বাভাবিক। কারণ যে রাষ্ট্র আজ বিভিন্ন শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক সংস্থাগুলি জাতীয়করণ করেছে, সেই রাষ্ট্রের নেতৃত্বে শ্রমিক, কৃষক শ্রেণী নেই, আছে বুর্জোয়া সামন্ত শ্রেণী। কাজেই তাদের নিজেদের দ্বারা রচিত যে কোনো নীতির মতো এই জাতীয়করণের নীতিও তাদের শ্রেণীর স্বার্থই উদ্ধার করছে। সমাজতন্ত্রের নীতি গ্রহণ করে তারা যে জাতীয়করণ প্রথা প্রবর্তন করেছেন তাতে জনগণের কোনো উপকার হচ্ছে না, বরং তাদের স্বার্থের বিরুদ্ধেই এই নীতির ফলে সরকারি দল ও তাদের দোসররা নিজেদের আখের গুছিয়ে নিতে অবাধে লুটপাট করে দেশীয় সম্পদ উজাড় করে চলেছে। আওয়ামী লীগের জাতীয়করণ প্রসঙ্গে তাদের ভূমিনীতির চরম ব্যর্থতাও আজ বাস্তব সত্য। আমাদের কৃষি সমস্যার যা বর্তমান চরিত্র তাতে ২৫ বিঘা জমির খাজনা মাফ, উৎপাদন ব্যবস্থা অথবা কৃষকের অবস্থার কোনো পরিবর্তনই আনতে পারে না। তাছাড়া কৃষকদের বিশাল অংশ ভূমিহীন ও বর্গা চাষিদের এই খাজনা মওকুফের কায়দা একেবারে স্পর্শ করে না। তাদেরকে যা কিছুটা স্পর্শ করত তা হল সরকারের অতিরিক্ত জমি ভূমিহীনদের মধ্যে বিতরণ নীতি। কিন্তু এই অতিরিক্ত জমি সরকার কর্তৃক সংগ্রহের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবার প্রতি জমির ঊর্ধ্বতন পরিমাণ ১০০ বিঘা ধার্য করে দেয়া। তাদের এই নীতির ফলে একদিকে যেমন জমির মালিকরা নানা প্রকার ফন্দির মাধ্যমে শুধু পরিবার প্রতি ১০০ বিঘা নয়, আরও অনেক বেশি জমি নিজেদের হাতে রাখতে পারবে, তেমনি অন্যদিকে বর্গা প্রথার মাধ্যমে ভূমিহীন ও গরিব কৃষকদের ওপর নিজেদের সমস্ত শোষণ কায়েম রাখতে সক্ষম হবে। সমস্ত শোষণের ফলে কায়েম থাকবে মহাজনী শোষণ। এইভাবে চিরস্থায়ী বন্দোবস্ত বর্গাধারী এবং মহাজনী প্রথার আধিপত্য বজিয়ে রেখে কৃষকদের শ্রেণীসূত্ররা বাংলাদেশের গ্রামাঞ্চলে তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং প্রভাব বজিয়ে রাখবে সনাতনী কায়দায়। ফলে উৎপাদন ক্ষেত্রে শ্লথ গতি হতে বাধ্য। এই অবস্থার ফলে একদিকে যেমন খাদ্য ও অন্যান্য কৃষিজাত দ্রব্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হবে না, তেমনি শিল্পের উন্নয়নের জন্য বিদেশের ওপর নির্ভরতাও কমবে না। সরকারি ভূমিনীতির ব্যর্থতার এই দিকটি পরিষ্কার হয়ে পড়ায় বিরোধী দলসমূহ, এমনকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ইত্যাদি আধা সরকারি দলগুলো পর্যন্ত সরকারের সমালোচনা না করে পারেনি। মৌলিক অধিকারের প্রশ্নে আওয়ামী লীগ প্রণীত সংবিধানের নিম্নে বর্ণিত ৩টি ধারা পর্যালোচনা করলে
পরিষ্কার বোঝা যাবে কি করে অতি কৌশলী আওয়ামী সরকার নতুন শাসনতন্ত্র প্রবর্তনের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার হরণ করে। ৩৫ ক অপরাধ দায়যুক্ত কার্য সংগঠনকালে বলবৎ ছিল। এইরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না এবং অপরাধ সংগঠনকালে বলবৎ সেই আইন বলে যে দণ্ড দেয়া যাইতে পারিত, তাহাকে তাহার অধিকার বা তাহা হইতে ভিন্ন কোনো দণ্ড দেয়া যাইবে না। খ একে অপরের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সোপর্দ করা যাইবে না। গ ফৌজদারি অপরাধের দায় উপযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ন্যায়পীঠে দ্রুত ও প্রকাশ্য বিচার লাভের অধিকারী হইবেন। তবে শর্ত থাকে যে জননিরাপত্তার বা নৈতিকতার কারণে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে গোপনে কার্যধারা পরিচালনার জন্য সংসদ আইনের ধারা বিধান প্রণয়ন করিতে পারিবে। ঘ কোনো অপরাধের দায় অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাইবে না। কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেয়া যাইবে না কিংবা নিষ্ঠুর অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেয়া যাইবে না কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না। চ জনস্বার্থ আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। ৩৭ জনশৃঙ্খলা বা জনস্বার্থের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হইবার এবং জনসভা ও শোকসভায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকেরই থাকবে। উল্লেখিত ধারাগুলো সংবিধানে থাকলে জনগণের মৌলিক অধিকার মূলত কেতাবি আকারে পরিণত হয়। ৩৫ নং ধারায় প্রকাশ্য ও নিরপেক্ষ বিচারের অধিকার দেয়া হয় ঠিকই, কিন্তু জননিরাপত্তা, নৈতিকতা ও যুক্তিসঙ্গত কারণে গোপন বিচার অনুষ্ঠানের জন্য সংসদ প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে বলে বিধান রাখা হয়। কিন্তু ওই যুক্তিসঙ্গত কারণটি যুক্তিগত কিনা তা নির্ধারণ করার দায়িত্ব কোনো কর্তৃপক্ষকে দেয়া হয়নি সংবিধানে। ফলে মূল ক্ষমতা পক্ষান্তরে চলে যায় সরকারেরই হাতে। অতি কৌশলে ৩৬ ও ৩৭ নং ধারায় যুক্তিসঙ্গত কথাটি যোগ করে মূলত মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয় জনগণের কাছ থেকে। সংবাদপত্র, বাক ও মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে সংবিধানের ৩৯ নং ধারায় বলা হয় ৩৯ ক চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল। খ রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিক বাক ও ভাব প্রকাশের অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা দান করা হইল। এই ধারা অনুযায়ী কোনো বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে সংবাদপত্র কিছু লিখতে পারবে না, অর্থাৎ সরকার যাকে বন্ধু রাষ্ট্র বলে মনে করে তার সম্পর্কে কোনো বক্তব্য কেউ উচ্চারণও প্রকাশ করতে পারবে না। সংবিধানের ৬৩ গ ধারায় বলা হয় যুদ্ধ কিংবা আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহকালে জননিরাপত্তা নিশ্চিত করিবার ও রাষ্ট্রকে রক্ষা করিবার উদ্দেশ্যে সংসদের কোনো আইনকে এই সংবিধানের আওতায় অবৈধ প্রমাণিত করার জন্য কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাইবে না। এই ধারায় যুদ্ধ ও আক্রমণের সঙ্গে সশস্ত্র বিদ্রোহের প্রশ্নটি কৌশলে যেমন জড়িত করে দেওয়া হয়েছে, তেমনি বলা হয়েছে যে ওই ধরনের অবস্থায় সংসদ যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবে এবং সংবিধানের ধারামতে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাইবে না। সংবিধানের উল্লিখিত ধারাসমূহ পরবর্তীকালে বিরোধীদের দমন করার জন্য আওয়ামী লীগ সরকার নির্লজ্জভাবে ব্যবহার করে। তারা আইয়ুব আমলের জননিরাপত্তা ধোয়া তুলে অনেক বাংলাদেশি নাগরিকের নাগরিকত্ব অন্যায়ভাবে হরণ করে। পাক স্বৈরশাসনের আমলে যেভাবে বিরোধীদের ওপর পাশবিক নির্যাতন চালানো হতো, ৭২-এর সংবিধানে ৬৩-র গ ধারা প্রবর্তনের মাধ্যমে ঠিক সেই ব্যবস্থাটিকে অব্যাহত রাখা হয়। ভাসানী ন্যাপের তৎকালীন ভাইস চেয়ারম্যান ডাক্তার আলিম আল রাজি সংবিধানের অগণতান্ত্রিক ধারাগুলোর উল্লেখ করে বলেন, তাড়াহুড়া করে সংবিধান রচনায় কোনো বাহাদুরি নেই। এই ন্যাশনাল আওয়ামী পার্টি ক্ষমতায় গেলে এই সংবিধানকে চৈত্র মাসের তুলার মতো ফু দিয়ে উড়িয়ে দেয়া হবে। ১৮ই অক্টোবর ১৯৭২ শ্রমিক কৃষক সমাজবাদী দলের মুখপাত্র এই সংবিধানকে পরিত্যক্ত সম্পত্তি গ্রাস করার সমাজতান্ত্রিক শাসনতন্ত্র বলে অভিহিত করেন।
সংবিধানে ধর্মঘট নিষিদ্ধ এবং বিনা বিচারে আটক রাখার বিধি বহাল থাকে। আওয়ামী লীগের দোসর মনি সিং ও মুজাফফর গংরাও জনগণের মনোভাব বুঝে সংবিধানের কিছু ধারা অগণতান্ত্রিক বলে এলান করতে বাধ্য হন। 18 অক্টোবর 1972 শ্রমিক কৃষক সমাজবাদী দলের মুখপাত্র এই সংবিধানকে পরিত্যক্ত সম্পত্তি গ্রাস করার সমাজতান্ত্রিক শাসনতন্ত্র বলে অভিহিত করেন। সংবিধানে ধর্মঘট নিষিদ্ধ ও বিনা বিচারে আটক রাখার বিধি বহাল থাকে। আওয়ামী লীগের দোসর মনি সিং ও মুজাফফর গংরাও জনগণের মনোভাব বুঝে সংবিধানের কিছু কিছু ধারা অগণতান্ত্রিক বলে এলান করতে বাধ্য হন। লেনিনবাদী কমিউনিস্ট পার্টির অমর সেন বলেন, এই সংবিধান সমাজতান্ত্রিক তো নয়, এমনকি অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের যে ধরনের গণতান্ত্রিক ও ফান্ডামেন্টাল সাংবিধানিক অধিকার থাকে তাও নেই। মুজাফফর নায়েব সংবিধানের ওপর জনমত যাচাই করার আহ্বান জানান। জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা আসম আব্দুর রব বলেন, সংবিধানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নেই। সংবিধানের 42 ও 47 নং ধারার বিরুদ্ধে আওয়ামী লীগের 2 জন সদস্য আপত্তি তোলেন। ধারাগুলো ছিল ব্যক্তি মালিকানা প্রসঙ্গে। 70 নং ধারার বিপক্ষে এবং পক্ষে আওয়ামী লীগ সদস্যগণ দ্বিধা বিভক্ত হয়ে পড়েন। 4 জন প্রতিবাদ করে বলেন, এই ধারা গণতান্ত্রিক সকল নীতিকে ভঙ্গ করেছে এবং এতে করে ভোটারদের ভোট অধিকার এর প্রতি অমর্যাদা প্রদর্শিত হয়েছে। এটাও গণতান্ত্রিক অধিকার হরণেরই শামিল। 70 নং ধারায় বলা হয় যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হয়ে কেউ যদি সংসদ নির্বাচনে জয়ী হয় এবং পরবর্তীকালে যদি পার্টি থেকে তাকে বহিষ্কৃত করা হয় তবে তিনি পদত্যাগ করেন, তবে তার সংসদ পদ বাতিল হয়ে যাবে। মজলুম নেতা মাওলানা ভাসানী আওয়ামী লীগের সংবিধান গঠনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বলেন, বর্তমান সংসদ গঠিত হয়েছে 1970 সালে এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীনে সংগঠিত নির্বাচনের মাধ্যমে। জেনারেল ইয়াহিয়া খানের এলএফও মোতাবেক নির্বাচিত জাতীয় সংসদের দায়িত্ব ছিল পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা। আওয়ামী লীগ দল হিসেবে 6 দফার ভিত্তিতে জনগণের কাছ থেকে ভোট গ্রহণ করেছিল। 6 দফার দাবি ছিল পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা বজিয়ে রেখে প্রদেশভিত্তিক পূর্ণ স্বায়ত্তশাসন কায়েম করা। অতএব স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের শাসনতন্ত্র প্রণয়নের কোনো বৈধ অধিকার তাদের নেই। তিনি সর্বদলীয় জাতীয় কনভেনশন গঠন করে শাসনতন্ত্র প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, জাতীয় কনভেনশনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্বই থাকবে না, তাতে বিভিন্ন সংগঠন যাদের সদস্যরা জাতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করতে হবে। এই ধরনের জাতীয় কনভেনশনের দ্বারা প্রণীত সংবিধান পরে গণভোটের মাধ্যমে গৃহীত হবে। যদি এমনটি না করা হয় তবে শুধুমাত্র আওয়ামী লীগের দলীয় সংবিধানকে তিনি এবং তার পার্টি কিছুতেই মেনে নেবেন না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তার এই অভিমতকে জনসমর্থন জানায় বাংলার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জনাব আবুল বাশার। তিনি আরও বলেন, এই সংবিধান গণতান্ত্রিক নয়, সমাজতান্ত্রিকও নয়। এই সংবিধানে গণমানুষের ন্যূনতম দাবি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার কোনো প্রতিশ্রুতি নেই। বাংলার কমিউনিস্ট পার্টির মতে বর্তমান সংবিধানে আইয়ুব আমলে যতটুকু মানবিক এবং গণতান্ত্রিক অধিকার জনগণের জন্য দেয়া হয়েছিল সেটুকু দেয়া হয়নি। ভাসানী ন্যাব, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র ইউনিয়ন, জাতীয় সমাজতান্ত্রিক দল, শ্রমিক কৃষক সমাজবাদী দল, বিভিন্ন প্রগতিশীল গণসংগঠন ও রাজনৈতিক দল গণবিরোধী এই সংবিধানের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বিরোধী দলের সমালোচনার জবাবে আওয়ামী লীগের নেতা জনাব মনসুর আলী বলেন, সংবিধানে গণতন্ত্র ও সমাজতন্ত্রের সমন্বয় করা হয়েছে। 74 সংবিধানে সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের সিদ্ধান্ত নেওয়া হয়। 4 নভেম্বর 1972 সালে সংসদ অধিবেশনে 2 ঘণ্টারও কম সময়ে সংবিধানটি গৃহীত হয়। সংবিধানের মূল 4টি নীতি, যার মাধ্যমে মুজিববাদ প্রতিষ্ঠার প্রতিজ্ঞায় আওয়ামী লীগ মাঠে নামল, সত্যমুক্ত বাংলাদেশে এই 4 নীতি স্ববিরোধিতা ও গণস্বার্থ বিরোধী চরিত্রের কিছুটা বিশ্লেষণ পাঠকদের অবগতির জন্য তুলে ধরা হলো। এই সম্পর্কে আরও বিশদ বিশ্লেষণের অবকাশ রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী এবং সাংবিধানিক পণ্ডিতগণই সেই দায়িত্ব পূরণ করবে আশা করি। নীতি ও আদর্শের ভিত্তিতে যে কোনো রাষ্ট্র পরিচালনা হয়, তাই এই ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ না করলে আমরা এর বিরূপ প্রতিক্রিয়া কেন সেই সময় সমাজের প্রতি ক্ষেত্রে পড়েছিল সেই সম্পর্কে সঠিক কারণ নির্ণয় করতে ব্যর্থ হব। শুধু তাই নয়, জাতি হিসেবে আজ স্বাধীনতার
2 দশক পরেও কেন আমরা কোনো ক্ষেত্রেই আশা অনুযায়ী ফল লাভে ব্যর্থ হলাম সেটাও বুঝতে পারব না। অতীতের ফলশ্রুতি বর্তমান আর তার উপরেই নির্ভর করছে ভবিষ্যৎ। 1972 সালে যে কোনো জাতীয় সংবাদপত্র খুললেই প্রথমেই চোখে পড়বে খুন, ডাকাতি, ছিনতাই, রাহাজানি আর দ্রব্যমূল্য বৃদ্ধির খবর। প্রতিদিন দেশের শহরগুলোতে ঘটছিল প্রকাশ্যে খুন, ডাকাতি ও রাহাজানির ঘটনা। গ্রামেগঞ্জেও চলছিল ত্রাসের রাজত্ব। ক্রমবর্ধমান এই ত্রাসের নাগপাশে জনগণ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় কাল অতিবাহিত করছিল। যখন জনগণের পরনে কাপড় নেই তখন ঘটেছিল সুতা নিয়ে কেলেঙ্কারি। পেটে যখন ভাত নেই তখন লাখ লাখ টন বিদেশি সাহায্যে প্রাপ্ত খাদ্য নির্বিবাদে পাচার হয়ে গিয়েছিল সীমান্তর ওপারে। মজলুম নেতা ভাসানী অবাধে চোরাচালানের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। তিনি আওয়াজ তোলেন সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে। জবাবে আওয়ামী লীগ সরকার তাকে চীন ও পাকিস্তানের দালাল, মার্কিন সাম্রাজ্যবাদের তল্পিবাহক প্রভৃতি বলে আখ্যায়িত করে। অথচ ইতিহাস সাক্ষী দেবে 1968 থেকে 1969-এর সারা জাগানো আন্দোলনকে বরফের ওপরে আঘাত করেছিলেন সর্বপ্রথম যে ব্যক্তি, তার নাম মাওলানা ভাসানী। মাওলানার সর্বজনীন আহ্বানের পরিপ্রেক্ষিতে ছাত্ররা দিলেন 11 দফা। তারই নির্দেশে ন্যাপ তার নিজস্ব 14 দফা বাদ দিয়ে 11 দফাকেই তাদের দাবি হিসেবে গ্রহণ করে। 69-এর কারাবন্দী মুজিবুর রহমানকে মুক্ত করার দুর্বার গণ আন্দোলনও গড়ে তুলেছেন এই মাওলানা ভাসানী। 16 ফেব্রুয়ারি পল্টনের বিশাল জনসভায় তিনি বজ্রকণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করেন, প্রয়োজন হলে ফরাসি বিপ্লবের মতো জেলখানা ভেঙে মুজিবকে বের করে আনব। তার মতো একজন অভিজ্ঞ প্রবীণ রাজনৈতিক উদারপন্থী নেতাকে সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে গালাগালি দিতেও কুণ্ঠাবোধ করেনি শাসক দল। এই গালাগাল পর্ব শুরু করেন তরুণ নেতারা, পরে প্রবীণরাও ক্রমে তাদের সাথে যোগদান করেন। মার্চের শুরু থেকেই খবর আসতে থাকে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মরছে অনাহারে, না খেয়ে। বগুড়া, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইলে বিরাজ করছে দুর্ভিক্ষ অবস্থা। আকাশচুম্বী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হতে থাকে স্থানে স্থানে। এই অবস্থায় ভারতীয় দূতাবাসের মুখপাত্র স্বীকার করেন যে চোরাচালান হচ্ছে ব্যাপক হারে। তারা বলেন সীমান্ত বাণিজ্য চুক্তি হয়ে গেলেই এই চোরাচালান বন্ধ হবে। এই সমস্ত দূতাবাস থেকে দেয়া হয় 23/3/1972 তারিখে। দুর্নীতি ছড়িয়ে পড়ে দেশের সব জায়গায়, সর্বস্তরে। 1972 সালের 27 ফেব্রুয়ারি শেখ মুজিব তার সংসদ সদস্যদের প্রতি এক নির্দেশ জারি করেন, চাকুরি, নিয়োগ, বদলি, পদোন্নতির জন্য কেউ সুপারিশ করবেন না, প্রশাসনকে চলতে দিন। 11 মার্চ দৈনিক বাংলায় এক খবর বের হয় সিগারেটের পারমিট নিয়ে। বাংলাদেশ টোবাকো কোম্পানির 25 জন ডিস্ট্রিবিউটর নিয়োগের জন্য কর্তৃপক্ষ 3000 সুপারিশপত্র পেয়েছে। সুপারিশকারীরা প্রত্যেকেই এমন প্রভাবশালী যে কোম্পানি কাকে ছেড়ে কাকে ডিলারশিপ দেবে সেই সম্পর্কে কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। 6 জুন চোরাচালানের স্বর্গ সিলেট থেকে দৈনিক বাংলার প্রতিনিধি খবর পাঠান যে গ্রেফতারকৃত চোরাচালানকারীরা প্রভাবশালী ক্ষমতাসীন নেতাদের চাপে ছাড়া পাচ্ছে। একইভাবে অর্থনৈতিক ক্ষেত্রে চরম নৈরাজ্য নেমে আসে সরকারের পারমিটবাজি নীতির সূচনায়। সুতার পারমিট যে পাচ্ছে তার তাক নেই, কেরোসিনের পারমিট যে পেল সে কোনো ডিলার নয়। পারমিট দেওয়া হলো অব্যবসায়ী রাজনৈতিক টাউটবাজদের খুশি করার জন্য। ফলে দুর্ভোগ গিয়ে বর্তালো জনগণের ওপর। পারমিট হাত বদল প্রথায় জিনিসপত্রের দাম বেড়ে গেল কয়েক গুণ। কাপড়ের অভাবে মা বোনেরা দিনের বেলায় ঘর থেকে বেরোতে পারত না। মা মেয়ে একখানি কাপড় গোসল করে পালা বদলিয়ে পড়ছে। এই সমস্ত খবরও প্রকাশিত হয়েছে দৈনিক পত্রিকায়। ঠিক সেই সময় সরকার টিসিবির মাধ্যমে ভারত থেকে আনলো সুন্দরী শাড়ি, যেই শাড়িতে হাঁটু ঢাকে না, পর্দাও হয় না। ভারতীয় দূতাবাস বলল টিসিবি দেখেই এনেছে এই শাড়ি। টিসিবি কোনো জবাব দিতে পারল না। এই অবস্থায় সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে যখন দেশের মানুষ বিক্ষুব্ধ হচ্ছে, তখন 1972 সালের 29 মার্চ আওয়ামী লীগ, মুজাফর ন্যাপ আর সিবিপি মিলে গঠিত হয় ত্রিদলীয় ঐক্যজোট। অল্পদিনের মধ্যেই ঐক্যজোটের ফাটল দেখা দেয়। প্রথম দিকে মুজাফর সাহেব ও মতিয়া চৌধুরী ঘোষণা করেন, আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র, অন্য কিছু নয়। ন্যাপের কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী ঘোষণা করেন, স্বাধীনতা কেউ একলা আনেননি, তাই
কেউ যথেচ্ছাভাবে এটা ভোগ করতে পারে না। দৈনিক বাংলা 23/3/1972। কিন্তু 20 মে 1972 ন্যাপ মুজাফফর কাউন্সিল অধিবেশনের সংসদীয় গণতন্ত্রের পক্ষে এবং প্রশাসন থেকে আইন বিভাগে পৃথক রাখার আহ্বান জানান। 21 মে মুজাফফর সাহেব স্বয়ং এক জনসভায় বলেন, চরম খাদ্য অভাবে মানুষের চোখ মুখে ঘুম নেই। দুর্নীতি, রিলিফ চুরি, এমপিদের অপকর্ম, স্বজনপ্রীতি, অবিচার, বাধাহীন লুটপাট, রাহাজানি, চোরা কারবারিদের দৌরাত্ম্যের জন্য জনগণের মনে শান্তি নেই। ইতিমধ্যে সারা দেশে বিরোধীদের উপর চলতে থাকে হয়রানি ও নির্যাতন। আওয়ামী লীগের দোসর হয়েও ন্যাপ কর্মীরা এই হয়রানি থেকে রেহাই পায়নি। 72 সালের 8 জুলাই মুজাফফর ন্যাপের তৎকালীন সাধারণ সম্পাদক শ্রী পঙ্কজ ভট্টাচার্য এক বিবৃতিতে বলেন, ন্যাপ কর্মীরা দুর্নীতি, অরাজকতা ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রশংসনীয় ভূমিকা গ্রহণের পর বিভিন্ন স্থানের প্রশাসন যন্ত্র তাদের গ্রেফতার ও হয়রানি করেছে। স্বার্থবাদী মহল ন্যাপ অফিসে হামলা চালাচ্ছে ও কর্মীদের জীবননাশের হুমকি দিচ্ছে। 31 জুলাই অধ্যাপক মুজাফফর বড় বেশি সাহসী হয়ে ঘোষণা করে বসলেন, আমাদের দল আর মনি সিংয়ের কমিউনিস্ট পার্টি ছাড়া আর কোনো বামপন্থী দল দেশে নেই। 16 আগস্ট সরকারের কাছে দেয়া এক স্মারকলিপিতে মুজাফফর ন্যাপ ঘোষণা করেন যে সরকার কোনো প্রস্তুতি গ্রহণ করেনি। স্বাধীনতার পর সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও গণবিরোধী তৎপরতা রোধে সরকারের অনিচ্ছা ও অক্ষমতা ছাড়া আর কিছুই দেখা যায়নি। 20 আগস্ট ন্যাপ মুজাফফর, সিপিবি এবং ছাত্র ইউনিয়ন দ্রব্যমূল্য হ্রাস ও দুর্নীতি রোধের জন্য গণ আন্দোলন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। 27 আগস্ট পল্টন ময়দানে এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের উদ্দেশ্যে মুজাফফর আহমেদ বলেন, আপনি ভাত দিতে পারবেন না, তবে কিল মারার গোসাই কেন? চোখ থাকতে দেখছেন না, কান থাকতে শুনছেন না কেন? দুর্নীতিবাজ, এমপিএ, আড়তদার, মুনাফাখোর, দালাল কর্মচারীদের শাস্তি দেওয়া হয় না কেন? শুধুমাত্র কয়েকটি ভালো কথা ও ঘোষণা ছাড়া সত্যিকার অর্থে জনগণ কি পেয়েছে? সেই দিনের একই জনসভায় মতিয়া চৌধুরী বলেন, 22 পরিবারের বদলে 22শত পরিবার গড়ে তোলা হচ্ছে। কিন্তু রাজনীতির বিচিত্র খেলায় তারপরও অদৃশ্য সংকেতে মুজাফফর ন্যাপ এবং মনি সিংয়ের কমিউনিস্ট পার্টির গাঁটছাড়া বাধা থেকে আওয়ামী লীগের সাথে তারা ঐক্যবদ্ধভাবে মাওলানা ভাসানী ও জাসদের বিরুদ্ধে জোরে সোরে বক্তৃতা বিবৃতি দিতে থাকেন। কোনো কোনো ক্ষেত্রে তাদের আওয়াজ আওয়ামী লীগকেও ছাড়িয়ে যায়। 1975-এর পরিবর্তনের পর মুজাফফর ন্যাপ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আওয়ামী লীগকে সমর্থন, কখনো আওয়ামী লীগের বিরোধিতা, আবার বাকশালে যোগদান, আবার আওয়ামী লীগে বিলীন হয়ে যাবার চিন্তাভাবনা, এই নিয়েই মুজাফফর ন্যাপের বিচিত্র ইতিহাস। 1973 সালের 1 জানুয়ারি স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। ওই দিন ভিয়েতনামে মার্কিন হামলার বিরুদ্ধে মস্কোপন্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভিয়েতনাম দিবস পালনের ডাক দেয়। এই উপলক্ষে ওই দিন ছাত্র ইউনিয়ন এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রেস ক্লাবের বিপরীত দিকে অবস্থিত তৎকালীন মার্কিন তথ্য সার্ভিস USIS দফতরের সামনে এসে ভীষণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে কাঁদুনে গ্যাস বা লাঠিচার্জ ছাড়াই নিয়োজিত পুলিশ বাহিনী বিনা উস্কানিতে ছাত্র মিছিলের উপর বর্বরোচিতভাবে গুলি চালায়। গুলিতে নিহত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ দর্শনের ছাত্র মতিউল ইসলাম ও মির্জা কাদেরুল ইসলাম নামক অপর আরও একজন ছাত্র। স্বাধীন বাংলাদেশে প্রকাশ্যে রাজপথে পুলিশের গুলিতে ছাত্র হত্যার এই বিবরণ লিপিবদ্ধ হয়ে আসে পরের দিনের সংবাদপত্রগুলিতে। নুরুল আমিন, আইয়ুব খান, মোনেম খান, ইয়াহিয়া খান পাকিস্তান আমলে তাদের নির্যাতনমূলক গণবিরোধী স্বৈর শাসনের জন্য ধিক্কৃত হয়েছিল জনগণের কাছে। এই ন্যাক্কারজনক বর্বরতার জন্য এদেশের মানুষ ধিক্কার দিল আওয়ামী লীগ সরকারকে। স্বাধীনতার মাত্র 1 বছর পরেই আওয়ামী লীগ সরকারের এহেন প্রকাশ্যে ছাত্র হত্যা হতবাক করে দিয়েছিল দেশবাসীকে। উৎকণ্ঠায় আতঙ্কিত হয়ে পড়ে তারা। প্রেস ক্লাবের বারান্দায় দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা স্তব্ধ হয়ে অবলোকন করেন পুলিশের বর্বরোচিত প্রাণহানিকর আচরণ। সেদিন পুলিশ নির্যাতনের হাত থেকে সাংবাদিক, ফটোগ্রাফাররাও রেহাই পাননি। মুজিব সরকারের পুলিশ বাহিনী উপস্থিত প্রেস ফটোগ্রাফারদের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে নির্মমভাবে। সরকারের তদানীন্তন রাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইলের আব্দুল মান্নান এই পুলিশি সন্ত্রাসের ব্যাপারে কোনো বিবৃতি দেবারই প্রয়োজন বোধ করেননি সেদিন। গুলি চালনার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো শহরে। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, যানবাহন সবকিছুই বন্ধ হয়ে যায় সারা শহরে। স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক ছুটে আসে
ইট দিয়ে ঘেরা রক্তে রঞ্জিত রাজপথের অংশ দেখার জন্য। শহরে অলিগলিতে মানুষ পুলিশের পাশবিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মৌন মিছিল নিয়ে বেরিয়ে পড়ে। পরদিন ২রা জানুয়ারি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে পূর্ণ হরতাল পালিত হয়। ওই দিন প্রফেসর মোজাফফর আহমেদ ঘোষণা করলেন, আওয়ামী লীগের ছাত্র হত্যা ইয়াহিয়া মোনেম স্বৈরাচারী সরকারের কার্যকলাপেরই নামান্তর। আমরা দেশবাসীর দাবির সঙ্গে একাত্ম হয়ে আওয়ামী লীগ সরকারের আশু পদত্যাগ দাবি করছি। তিনি আরও বলেন, নুরুল আমিন সরকারের ভাগ্যে যা পরিণত ঘটেছে, শেখ মুজিবের ভাগ্যেও সেই একই পরিণাম অনিবার্য। ৩রা জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত এক সভায় ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম ঘোষণা করেন, দরকার হলে আরও রক্ত দেব, তবুও সাম্রাজ্যবাদের লেজুর সরকারকে উৎখাত করে সমাজতন্ত্র কায়েম করবই। ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সহ সভাপতি সেলিম ডাকসুর আজীবন সদস্যপদ থেকে শেখ মুজিবুর রহমানকে বহিষ্কারের কথা ঘোষণা করেন এবং সদস্যপদ বই থেকে সংশ্লিষ্ট পাতাটি জনসভায় ছিঁড়ে কুটি কুটি করে ফেলেন। রাজনীতির পরিহাস ১৯৭২ সালের ৬ মে এই ছাত্রনেতাই শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন সদস্যপদ দেবার গৌরব অর্জন করেছিলেন। জনাব সেলিম ডাকসুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে প্রদত্ত বঙ্গবন্ধু উপাধিটিও প্রত্যাহার করে সাবধানবাণী উচ্চারণ করেন, সংবাদপত্র, টিভি ও বেতারে শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ব্যবহার করা চলবে না। তিনি বাড়িতে, অফিস আদালতে এবং দোকানে টানানো শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলার আহ্বান জানান। একই দিনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা মনি সিং বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ অযোগ্য। ২রা জানুয়ারি শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনি এক বিবৃতিতে বলেন, পুলিশি হামলার বিরুদ্ধে আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ ও বহু দেশপ্রেমিক গ্রুপ সহ জনগণের অনুভূতির সঙ্গে একাত্ম হয়ে নিন্দা প্রকাশ করছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, জাতি আজ যখন ঘটনার ব্যাপারে তদন্ত করার জন্য সরকারের ত্বরান্বিত ব্যবস্থা গ্রহণের উদ্যোগকে অভিনন্দন করছে, এই সময় জনগণকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দিয়ে এক শ্রেণীর অরাজকতা সৃষ্টিকারী, পুঁজিবাদের ধারক ও ভাসানীর পরিচালনায় উশৃঙ্খলতা সৃষ্টিকারী আলবদর, রাজাকার এবং প্রতিক্রিয়াশীল শক্তিগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্টের উদ্দেশ্যে বের হয়ে পড়েছে। এই বিশেষ অরাজকতা সৃষ্টিকারী শক্তিগুলো তথাকথিত বিরোধী দলের ছদ্মবরণে এমন আচরণ প্রদর্শন করছে যা খুবই উস্কানিমূলক এবং তারা দেশের শান্তি বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে বলে ধরে নেওয়া যায়। এইসব শক্তি সমাজতান্ত্রিক রীতিনীতির প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করে দুজন আওয়ামী লীগ কর্মীকে প্রহার ও একজনকে হত্যা করেছে বলে জানা যায়। তবে মোজাফফর ন্যাপের অফিসের সামনে ছাত্রলীগের একটি মিছিলের ওপর হামলা চালিয়েছে। তারা তেজগাঁও শিল্প এলাকা ও ঢাকেশ্বরী কটন মিলে খোলা অস্ত্র হাতে ঢুকে পড়েছে। এমনকি ন্যাপ সভাপতি মোজাফফর আহমেদের ন্যায় লোকও ব্যক্তিগতভাবে একটি সংবাদপত্র অফিসে হামলা চালাবার চেষ্টা করেছে। ৩রা জানুয়ারি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি সম্পাদিত বাংলার বাণী পত্রিকায় প্রকাশিত এক সংবাদ নিবন্ধে বলা হয়, ঢাকায় ২রা জানুয়ারি পূর্ণ হরতাল পালনের নামে মোজাফফর ন্যাপ, ভাসানী ন্যাপ, জাতীয় সমাজতান্ত্রিক দল, ছাত্র ইউনিয়নের মতিয়া, মেনন ও মাহবুবুল্লাহ গ্রুপদ্বয় এবং বাংলাদেশের ছাত্রলীগ বহিষ্কৃত অংশের কর্মী নামধারী ফ্যাসিবাদী গুন্ডারা মিরপুর, মোহাম্মদপুর ও চকবাজার এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নগ্ন হামলা চালায়। পাটুয়াটুলি এলাকায় মোজাফফর ন্যাপের গুন্ডারা ছাত্রলীগের আঞ্চলিক শাখার সাংস্কৃতিক সম্পাদক জনাব মীর জাহানকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করে। পরদিন মুজিববাদী ছাত্রলীগ এই হত্যার প্রতিবাদে এক জঙ্গি মিছিল বের করে। ৩রা জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মুজিববাদী ছাত্রলীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় ছাত্রলীগ সভাপতি শেখ শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশোভনীয় উক্তি উচ্চারণের জন্য ন্যাপ, মোজাফফর, জাসদ ও ছাত্র ইউনিয়নের কর্মকর্তাদের আগামী ৭ই জানুয়ারির মধ্যে জনতার কাছে ক্ষমা প্রার্থনার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যদি ক্ষমতা না চাওয়া হয় তাহলে জনতা ৭ই জানুয়ারির পর থেকে বাংলার মাটিতে ন্যাপ, মোজাফফর, জাসদ ও ছাত্র ইউনিয়নের কোনো জনসভা অনুষ্ঠিত হতে দেবে না। তিনি আরও বলেন, যেসব লোক মন্ত্রী হবার খায়েশে সর্বদলীয় সরকার গঠনের জন্য সরকারের কাছে শতবার তোষামত করেছে, তারা এবং তাদের ছত্রছায়ায় থেকে ছাত্র ইউনিয়ন আজ গণতন্ত্রের সুযোগ নিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশোভন উক্তি করার সাহস পাচ্ছে। তিনি ঘোষণা করেন, আজ বৃহস্পতিবার ৪ঠা জানুয়ারি থেকে যে পত্রিকা বঙ্গবন্ধুর নামে পূর্ণ মর্যাদা দেবে না, সংগ্রামী জনতা বাংলার মাটিতে সেই পত্রিকার অস্তিত্ব রাখবে না। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে
ডাকসুর আজীবন সদস্য করা হয়েছে। ডাকসুর তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস মাখনের নেতৃত্বে। সুতরাং সেখানে হস্তক্ষেপ করার ক্ষমতা অন্য কারো নেই। বর্তমান ডাকসু যেহেতু ছাত্র সমাজের মতবিরোধী কাজ করছে এবং তাদের আস্থা ও ভালোবাসা হারিয়েছে, তাই এই ডাকসু বাতিল। ছাত্রনেতারা এই তৎপরতাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে অভিহিত করেন। ইতিমধ্যে ডাকসু অফিসও তছনছ করে ফেলা হয়। ওই দিন বাংলার বাণীতে প্রকাশিত খবরে জানা যায় যে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলার দায়ে এক ব্যক্তির কান কেটে দেওয়া হয়েছিল। পরদিন ওই একই পত্রিকা খবর ছাপে যে একই কারণে রংপুরের 2 ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 5 জানুয়ারি পল্টনে ছাত্রলীগের এক সভা অনুষ্ঠিত হয়। তাতে ছাত্রলীগ নেতারা স্লোগান দেয়, রব ভাসানী মোজাফফর, বাংলার 3 মির্জাফর। 6 জানুয়ারি গোপালগঞ্জের এক জনসভায় শেখ মুজিবুর রহমান বলেন, স্বার্থান্বেষী মহল নির্বাচনের প্রাক্কালে বিশ্বের দরবারে বাংলাদেশ ও আমাকে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র চলছে। চরম দুঃখের দিনগুলোতে এসব লোকেদের খুঁজে পাওয়া যায় না। তারা নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য দেশে যাতে বিদেশ থেকে কোনো সাহায্য না আসতে পারে সেই উদ্দেশ্যে বিশ্বে বাঙালি জাতির মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। বিস্ময়কর ও চরম নির্লজ্জভাবে 6 জানুয়ারি এক সাংবাদিক সম্মেলন ডাকে ন্যাপের মির্জাফর আহমদ তাদের 7 জানুয়ারির প্রস্তাবিত জনসভা বাতিল ঘোষণা করেন। তিনি সম্মেলনে স্বীকার করেন যে বর্তমান পরিস্থিতিতে তিনি ভয় পেয়েছেন। ওই সাংবাদিক সম্মেলনে মোজাফফর সাহেব বাংলাদেশ সরকারের পদত্যাগ দাবি করেননি, ভিয়েতনামের প্রশ্ন তোলেননি এবং ছাত্র হত্যারও বিচার চাননি। 8 জানুয়ারি অধ্যাপক মোজাফফর আহমদ অতি চমকপ্রদভাবে আইয়ুব ইয়াহি সরকারের নামান্তর শেখ মুজিব সরকারের সাথে কণ্ঠ মিলিয়ে বলেন, কেউ কেউ নির্বাচন বানচালের চেষ্টা করছে। একই দিনে মনি সিং এর কমিউনিস্ট পার্টির সম্পাদক বারিন দত্ত ওরফে আব্দুস সামাদ বলেন, মার্কিন সাম্রাজ্যবাদী চীন ও পাকিস্তানি চরেরা দেশের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে। তিনি স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবার জন্য দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতার আহ্বান জানান। সম্মেলনের শুরুতেই জনাব দত্ত বলেন, কোনো প্রশ্ন করবেন না, কেবল শুনে যান এবং সত্যি সত্যি সাংবাদিকদের কোনো প্রশ্নের অবকাশ না দিয়েই সম্মেলন শেষ করে দেওয়া হয়। এরপর এই 2 দল আওয়ামী লীগের সাথে আপোষ করার জন্য বিভিন্ন মহলে জোর তদবির করতে থাকে। তারই এক পর্যায়ে 21 জানুয়ারি অধ্যাপক মোজাফফর আহমেদ শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করার সুযোগ লাভ করে। সেই সাক্ষাৎকারে তিনি তার সরকার বিরোধী বক্তব্য ও তৎপরতার জন্য ক্ষমা ভিক্ষা করেন। একই দিনে মনি সিং জিল্লুর রহমানের সঙ্গে দেখা করে আপোষ আলোচনা করেন। পরবর্তী পর্যায়ে এই 2 দলই বাকশালে যোগদান করে। কিন্তু নিহত ছাত্র মতিউল ও কাদের হত্যার তদন্ত রিপোর্ট 15 আগস্ট 1975 পর্যন্ত অপ্রকাশিত থেকে যায়। অনেকের মতে আপোষের শর্ত হিসেবে তারা ওই হত্যাকাণ্ডের বিচার দাবি করবেন না বলে সরকারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে 1 জানুয়ারির ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। যে কমিটির দায়িত্বে ছিলেন পুলিশ কি এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল সেটাই তদন্ত করা হয়েছিল। কমিটির দায়িত্ব দোষীদের খুঁজে বের করতে নয়। সেই কমিটি আদৌ কোনো তদন্ত করছে কিনা তা এই দেশের মানুষ আজও জানতে পারেননি। শহীদ মতিউল কাদেরের পিতামাতা তাদের সন্তান হত্যার সুবিচার হতে আজও বঞ্চিত। 1972 সালের শেষে সংসদের এক অধিবেশনে 1973 সালের 7 মার্চ দেশে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। 1972 সালে 11 নভেম্বর মুজিববাদ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে শেখ ফজলুল হক মনি নেতৃত্বে গঠিত হয় নতুন সংগঠন আওয়ামী যুবলীগ। নূরে আলম সিদ্দিকীও যোগ দেন এই যুবলীগে। নির্বাচনী প্রচারণা চলতে থাকে। মুজাফফর ন্যাপ ও মনি সিং এর কমিউনিস্ট পার্টি অনেক চেষ্টা করেও আওয়ামী লীগের সাথে নির্বাচনী জোট গঠন করতে ব্যর্থ হয়। নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ 1 জানুয়ারির হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াকে নির্বাচন বানচালের চক্রান্ত বলে অভিহিত করতে থাকে। 20 জানুয়ারি যুবলীগের সভায় বিরোধীদের নির্মূল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্বাচনী সম্পর্কে লীগ নেতারা প্রচার করতে থাকেন যে এই নির্বাচন হবে মুজিববাদের ওপর ম্যান্ডেটর। 2 ফেব্রুয়ারি আওয়ামী লীগ মুজিববাদের ওপর রায় চাইবে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও তারা মুজিববাদের ওপর রায় চায়। 1972 সালে 21 নভেম্বর অধ্যাপক মোজাফফর আহমেদ নির্বাচনের আগে ক্ষমতাসীন সরকারের পদত্যাগ দাবি করেন।
তার জবাবে 22 নভেম্বর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান ঘোষণা করেন, নির্বাচনের আগে মন্ত্রিসভা পদত্যাগ করবে না, পদত্যাগ করার কোনো কারণ নেই। 1973-এর নির্বাচনে মনোনয়নপত্র দাখিল নিয়ে অভিযোগ এসেছিল অনেক। 5 ফেব্রুয়ারি জাতীয় সমাজতান্ত্রিক দল অভিযোগ করে যে জায়গায় জায়গায় তাদের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে দেয়া হয়নি। তারা এই ব্যাপারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করলে জনাব জিল্লুর রহমান বলেন, নির্বাচনে ভরাডুবি জেনে জাসদ নির্বাচন বর্জনের পথ খুঁজছে। ইতিমধ্যে সারা দেশ থেকে রাজনৈতিক হত্যাকাণ্ডের খবর আসতে থাকে। 4 মার্চ বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করেন যে ক্ষমতাসীন দল ত্রাস সৃষ্টি করে একদলীয় স্বৈর শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ন্যাপ নেত্রী মতিয়া চৌধুরী 3রা মার্চ ঢাকায় এক জনসভায় বলেন, গত 1 বছরের অবাধ লুটতরাজ, দুর্নীতি, স্বজনপ্রীতি আর রিলিফ চুরির বিশ্ব রেকর্ড ভঙ্গ করে আওয়ামী লীগ এবার বঙ্গবন্ধুকে একমাত্র পুঁজি করে জননেতার কাছে ভোট চাইতে এসেছে। একদিকে মুখে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, অন্যদিকে আওয়ামী মন্ত্রীরা ভোটারদের ভয় দেখাচ্ছেন স্লোগান দিয়ে। সামনে আছে জোর লড়াই, বঙ্গবন্ধু অস্ত্র চাই। এটা কোন ধরনের গণতন্ত্র? 5 মার্চ দৈনিক সংবাদে প্রকাশিত এক খবরে বলা হয়, নিশ্চিত ভরাডুবি জেনে পেশানাল মুজিববাদীরা গত রোববার 4 মার্চ সন্ধ্যায় আবার তারাবো বাজারে ন্যাপের নির্বাচনী প্রচার মিছিলের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং সন্ত্রাস সৃষ্টির জন্য 15 থেকে 20 রাউন্ড স্টেইন গান ও পিস্তলের গুলি ছুড়ে। তারা স্থানীয় ন্যাপ ও ছাত্র ইউনিয়নের অফিসের মূল্যবান কাগজপত্র, পোস্টার ও আসবাবপত্র লুটপাট তছনছ করে এবং ন্যাপ ও ছাত্র ইউনিয়ন অফিসে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করে। মুজিববাদীরা জৈনক ন্যাপ কর্মীর দোকানও লুটপাট করে। 7 মার্চ একতরফা প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সম্পর্কে দৈনিক সংবাদ ও দৈনিক গণকণ্ঠের প্রতিবেদনে সন্ত্রাস, গুন্ডামি, নির্যাতন, ব্যালট বাক্স ছিনতাই, পোলিং এজেন্ট প্রহরিত, খুন প্রভৃতির খবর ছাপা হয়। 8 মার্চ দৈনিক সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয় কয়েকটি খবরের শিরোনাম ছিল, সিলেট 1 কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, পটুয়াখালীতে ব্যালট পেপার ছিনতাই, চট্টগ্রামে 13টি ব্যালট পেপার সহ 2 ব্যক্তি গ্রেফতার, ধামরাইতে রক্ষী বাহিনীর সন্ত্রাস, ঢাকা শহরসহ বিভিন্ন ভোট কেন্দ্রে বিচিত্র ঘটনা ঘটেছে। নির্বাচন দারুণ অবাধ হয়েছে। একজন একাধিকবার অবাধে ভোট দিতে পেরেছেন। জাসদে 2 জন কর্মী হাইজ্যাক, ঢাকায় একটি কেন্দ্রে সন্ত্রাস ও গুলি, পটিয়ায় ভোট সন্ত্রাসী মাস্তানরাই দিয়েছে। কুমিল্লা শহরে ব্যাপক সন্ত্রাস নির্বাচন প্রহসনে পরিণত। কালীগঞ্জে সন্ত্রাস, রাজধানী ভোট কেন্দ্রে সন্ত্রাস, ভোট নাট্যের 2টি দৃশ্য প্রভৃত। 9 মার্চ ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ ও সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য এক যুক্তি বিবৃতিতে বলেন, কমপক্ষে 70টি আসনে ন্যাপ ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের সুনিশ্চিত বিজয়কে শাসক দল ক্ষমতার চরম অপব্যবহার, ভুয়া ভোট, পোলিং বুথ দখল, পোলিং এজেন্ট অপহরণ, বিদেশি সাহায্য সংস্থা, জাতিসংঘ, সরকারি গাড়ি ও রেড ক্রসের গাড়ি অপব্যবহার প্রভৃতি চরম অগণতান্ত্রিক কার্যকলাপের মধ্যে উক্ত নির্বাচন ক্ষেত্রসমূহে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং বিরোধী দলের প্রার্থীদের জোরপূর্বক পরাজিত করেছে। 9 মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দলের এক সাংবাদিক সম্মেলনে জাসদ সভাপতি মেজর অবসরপ্রাপ্ত জলিল বললেন, প্রধানমন্ত্রী শেখ মুজিব যেভাবে নির্বাচনের সময় প্রচলিত কোনো ন্যায়নীতির তোয়াক্কা না করে সমস্ত গণতান্ত্রিক রাজনীতি বিসর্জন দিয়ে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছে, এতে আমি তাকে জাতির পিতা বলতে ঘৃণা বোধ করি। তিনি আরও বলেন, নির্বাচনের দিন গণভবনেই নির্বাচনী কন্ট্রোল রুম স্থাপিত হয়েছিল এবং স্বয়ং প্রধানমন্ত্রী নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণ করেছেন। বিরোধী দলের প্রার্থীরা যখন ভোট গণনায় এগিয়ে যাচ্ছিলেন তখন প্রধানমন্ত্রীর নির্দেশেই আকস্মাৎ বেতার টেলিভিশনে এই সকল কেন্দ্রের ফলাফল প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং সন্দেহজনকভাবে দীর্ঘ সময় পর নিজেদের পছন্দসই ভোটের সংখ্যা প্রকাশ করে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। জাসদ সভাপতি আওয়ামী লীগের নবনির্বাচিত সরকারকে সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদদের তাবেদার বলে অভিহিত করে তাদের নির্বাচনী বিজয়কে হিটলার, মুসোলিন, চিয়াং কাই শেকের বিজয়ের সঙ্গে তুলনা করেন। 9 জুলাই প্রেস ক্লাবের ভাসানী ন্যাপের তৎকালীন সহসভাপতি ডাক্তার আলিম আল রাজি বলেন, ক্ষমতাসীন সরকার একদলীয় স্বৈরাচার ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিগত নির্বাচনে ক্ষমতার প্রকাশ্য অপব্যবহার, সন্ত্রাস সৃষ্টি, শক্তির প্রয়োগ করে ভুয়া ভোটদান, বিপুল অর্থ ব্যয়, বেতার টেলিভিশন ও সংবাদপত্র সহ
সকল প্রচারের মাধ্যম ব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। বিরোধী দলগুলো যাতে জনগণের কাছে তাদের বক্তব্য প্রকাশ করতে না পারে, সেজন্য ক্ষমতাসীন দল তাদের নিজস্ব রক্ষী বাহিনী লাল বাহিনী, নীল বাহিনীর হাতে বিপুল অস্ত্র দিয়ে গ্রামে গ্রামে পাঠিয়ে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে জনসাধারণকে ভোটদানে বিরতই শুধু করেনি, হয়রানি এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি এই সকল প্রচার মাধ্যম সরকারি দলের দলীয় স্বার্থে যথেচ্ছা ব্যবহার উল্লেখ করে প্রচার মাধ্যমকে এক ব্যাবিলিয়ন ক্যাপটিভ প্রেস বলে অভিহিত করেন। জানুয়ারিতে প্রকাশ্যে রাজপথে 2 জন ছাত্র হত্যার কথা উল্লেখ করে ডক্টর রাজীব বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন মুজিব সরকার যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল 200 বছরের ইতিহাসে তার নজির নেই। তিনি হুঁশিয়ারিও উচ্চারণ করে বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার। নীল নকশার আওতায় সুপরিকল্পিত উপায়ে জনগণের সকল মৌলিক অধিকার ও গণতন্ত্র ছিনিয়ে নেবার উক্ত প্রচেষ্টা পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে সত্য হয়ে ওঠে। একতরফা পাতানো খেলার নির্বাচনে 300টি আসনের মধ্যে 291টিতে আওয়ামী লীগকে বিজয়ী ঘোষণা করা হয়। চট্টগ্রামের একটি কেন্দ্র থেকে প্রথমে ন্যাপের মোশতাক আহমেদ চৌধুরী বিজয়ী ঘোষণা করা হলেও পরে তাকে পরাজিত ঘোষণা করা হয়। সবকটি বিরোধী দল এই ঘটনার প্রতিবাদ করে। মোশতাক আহমেদ চৌধুরী এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন। সম্পূর্ণ আইন বিভাগ তখন পুরোপুরি দলীয় স্বার্থের অনুগত বিধায় মোশতাক চৌধুরী রিটের পরিপ্রেক্ষিতে কোনো সুবিচার পাওয়া সম্ভব হয়নি। 10ই মার্চ এক সাংবাদিক সম্মেলনে জাতীয় লীগের প্রবীণ নেতা জনাব আতাউর রহমান খান প্রচার অভিযানের সময় নির্বাচনের দিন ও ফলাফল ঘোষণার পর তার নির্বাচনী এলাকায় ধামরাইতে সংগঠিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মী ও রক্ষী বাহিনীর সার্বিক সন্ত্রাসে দুঃস্বপ্নের কালো রাত্রি বলে আখ্যায়িত করেন। 11ই মার্চ যুবলীগের নূরে আলম সিদ্দিকী বলেন, 7ই মার্চের নির্বাচনে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা রাজাগার, আলবদর, স্বাধীনতার শত্রু। এইসব বিদেশি চরদের মুজিববাদের নিড়ানি দিয়ে উৎখাত করা হবে। পরদিন বাইতুল মোকাররমে শেখ ফজলুল হক মনি মুজিববাদ বিরোধীদের উৎখাত করার জন্য যুদ্ধ পরিচালনার কথা ঘোষণা করেন। এই যুদ্ধে 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত শাহাদাত বরণ করতে হয়েছিল 30,000-এরও বেশি লোককে। দেশপ্রেমিক বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিক, শ্রমিক নেতা, সমাজতন্ত্র, আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্যবর্গ এই শ্বেত সন্ত্রাসের হাত থেকে রেহাই পায়নি। জাতীয় পরিসরে যেখানেই কেউ স্বৈরশাসনের বিরোধিতা করেছেন অথবা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, নতুবা তাকে হতে হয়েছে অকথ্য নির্যাতনের শিকার। 1973 সালে ওই সময়ে উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক জনাব আব্দুল মনসুর আহমেদ দৈনিক ইত্তেফাকে বিভিন্ন বিষয়ে কতগুলো গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখে অসীম সাহসের পরিচয় দেন। আজ আর এক্সচেঞ্জ অব হার্ট নয়, চাই চেক অব হার্ট শীর্ষক উপসম্পাদকীয় নিবন্ধে তিনি বলেন, মানুষের হৃদয়ের 4 চেম্বারের মতোই আমাদের বাংলাদেশের রাজনীতির সকল ক্ষেত্রেই 4টি করিয়া চেম্বার আছে। প্রথমত, আমাদের সংবিধান দাঁড়াইয়া আছে 4টি স্বতন্ত্র মজবুত মূল নৈতিক খুঁটির ওপর: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। জাতীয়তাতন্ত্রই বেশি শুদ্ধ হইত ও ধর্ম নিরপেক্ষতা, এখানে তন্ত্র যোগ করিলে ভালো হইত। এই 4টি নৈতিক খুঁটিকে স্বতন্ত্র বলিলাম এই দণ্ডে যে সংবিধান রচয়িতাদের মধ্যে কেউ কেউ বলেন এই 4টি খুঁটি এক ঘরের খুঁটি হইতে পারে না, খুঁটিগুলোর উচ্চতার সমান নয় বলিয়া তারা এক ঘরের খুঁটি হইতে পারে না। নীতি ও পন্থা হিসেবে এই 4 বস্তুর মিল নাই, এ কথায় বোধ করি সমালোচকরা বলতে চান। তার মানে হৃৎপিণ্ডর 4টি চেম্বারের মধ্যে যেমন সহযোগ দরজা, কানেক্টিং বাল্ব আছে, আমাদের 4 নীতির মধ্যে তেমন কোনো কানেক্টিং বাল্ব নেই। তারপর সংবিধানের বেলাতেও আমরা প্রচলিত শাসনতান্ত্রিক কাঠামোকে টানিয়া বুনিয়া চারিচক্রে আনিবার চেষ্টা করিয়াছি এবং যথাসম্ভব সফল হয়েছি। অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের প্রচলিত এক্সিকিউটিভ, লজিস্টিক ও জুডিশিয়ারি এই 3টি ইনস্টিটিউশনকে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ নামে সংবিধানে গুঞ্জায়েশ করিয়াছি সত্য, কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যা অত্যাবশ্যক, অথচ সংবিধানের কর্মবিভাগ বা দেশরক্ষা বিভাগে যার বিধান করা সম্ভব ছিল না, সেইরূপ একটি স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ প্যারামিলিটারি বাহিনী গঠন করিয়া
আমাদের রাষ্ট্রকে 4টি শক্তি স্তম্ভের উপর দাঁড় করিয়াছি। এই 4টি শক্তি স্তম্ভের সাথে পাঠকগণ 4টি মূলনীতি স্তম্ভের সাথে তালগোল পাকাইয়া ফেলবেন না। তার ওই দীর্ঘ প্রবন্ধে শিল্প কারখানা সম্পর্কে জনাব আবুল মনসুর আহমদ লেখেন, হৃদয়ের 4 চেম্বারের অনুকরণে আমরা শুধু আমাদের জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পার্টি জীবনে ও সামাজিক জীবনে 4 বর্ণের প্রবর্তন করিয়াই ক্ষান্ত হই নাই, অর্থনৈতিক জীবনেও উহার সম্প্রসারণ করিয়াছি। মিনস অব প্রোডাকশন অর্থাৎ উৎপাদন যন্ত্রের মালিকানাকে সংবিধানেই 3 শ্রেণীতে বিভক্ত করিয়াছি, যথা রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা ও ব্যক্তিগত মালিকানা। এই 3 শ্রেণীর মালিকানা ছাড়া আর যেসব সম্পত্তি বা প্রোডাক্টিভ নয় সেগুলো অটোমেটিক্যালি ব্যক্তিগত মালিকানায় থাকার ব্যবস্থা করিয়া গোটা সম্পত্তি জগৎকে 4 শ্রেণীতে বিভক্ত করিয়া হৃদয়ের 4 চেম্বারে সামঞ্জস্য বিধান করিয়াছে, যাতে মিল কারখানাদির মিনস অফ প্রোডাকশনকে হরতাল স্ট্রাইকারদের দ্বারা আনপ্রোডাক্টিভ করিয়া অন্য প্রকার মালিকানার সৃষ্টি করিতে কেউ না পারে। ওই পন্থায় 4 প্রকারের মূলনীতিতে যাতে কেউ ব্যাঘাত ঘটাইতে না পারে সেই উদ্দেশ্যে আমরা হরতাল স্ট্রাইককে ন্যাশনালাইজ করিয়া ফেলিয়াছি। সরকারি দল ছাড়া অপর সকলের হরতাল স্ট্রাইক নিষিদ্ধ করিয়াছি। প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক প্রশ্নে একই প্রবন্ধে জনাব আবুল মনসুর আহমেদ বলেন, হৃদয়ের 4 চেম্বারের প্রতি আমাদের এই সামগ্রী ও সার্বজনীন আকর্ষণ দেখিয়া বিদেশি বন্ধুরা বিস্মিত হইতে পারেন, কিন্তু তাদের সেই বিস্ময় সেই মুহূর্তে কাটিয়া যাইবে যখন তারা জানতে পারিবে যে জাতীয় ও রাষ্ট্রীয় নেতার নেতৃত্বে কেবলমাত্র আমাদের হৃদয়ের উপরে নির্ভরশীল। আমাদের নেতা প্রেমিক, তিনি দেশবাসীকে ভালোবাসেন, দেশবাসী তাকে ভালোবাসে। এই দেশে নেতা আর জনতার মধ্যে ভালোবাসাবাসী ছাড়া আর কোনো বৈষয়িক স্বার্থের সম্পর্ক নাই, পুরোটাই হৃদয়ের ব্যাপার। তাই হৃদয়ের 4 চেম্বারের সাথে মিল রাখিয়া আমাদের সামগ্রিক জীবনকে 4 ভাগে বিভক্ত করিয়াছি। হৃদয়ের অনুকরণে আমাদের রাষ্ট্রীয় আর্থিক জীবনকে উপরের তলা নিচের তলা এই 2 তলা বিশিষ্ট করিয়াছি। হৃদয়ের অনুকরণেই আমরা উভয় তলাতেই অর্থাৎ অবিকল ভ্যান্ট্রিক্স উভয়টাতেই লেফট রাইট রাখিয়াছি। সাধারণত নেতার ভালোবাসাবাসীর ব্যাপারেই হৃদয়ের 4 চেম্বারের প্রতি আমাদের আসক্ত করিয়াছে ঠিকই, কিন্তু 4-এর প্রতি আকৃষ্ট হইবার আমাদের আরও কারণ আছে। আমাদের রাষ্ট্র সেকিউলার হইলেও আমরা নিজেদের আজও ধর্মবিরোধী হই নাই, নিরপেক্ষ হইয়াছি মাত্র। আমাদের মধ্যে বিপুল মেজরিটি লোকই মুসলমান। আমরা মুসলমানেরা এখনও ধর্ম ছাড়ি নাই, তাই 4-এর মায়াও ছাড়িতে পারি নাই। আমাদের 4 কিতাব, 4 কালমা, 4 ফেরেশতা, 4 মাযহাব, 4 খলিফা, 4 ইমাম, এই অবস্থায় রাষ্ট্রের 4 মূলনীতি, সমাজের 4 মালিকানা নীতি, পলিটিক্সে 4 পার্টি নীতি, এসবে আমাদের আকর্ষণ সহজাত শুধু মুসলমানরা হইবে কেন? আমাদের দেশের হিন্দুদের ধর্মেও 4-এর প্রাধান্য রহিয়াছে। তাদের 4 বেদ, 4 বর্ণ, 4 যুগ, এমনই 4 যোগও আছে। এইভাবে আমরা 4-এর গোলকধাঁধায় ঢুকিয়া গিয়াছি। সরকারি দফতরে 4 তাসের কর্মচারী বহাল হওয়ায় বাজারে আমরা 4 কায়দায় ব্যবসা চালু করিয়াছি। কালোবাজারি, মুনাফাখরি, মজুতদারি ও চোরাচালানি আমরা ছাড়তে পারি না এই 4-এর মায়াতেই। হার্টের 4 চেম্বারের সবচেয়ে বড় ত্রুটি দেখা দিয়েছে জাতির পিতা ও তার সন্তানদের সম্পর্কের মধ্যে। যাদের পিতা তার সন্তানদের ভালোবাসেন, সন্তানরাও পিতাকে ভালোবাসে। সবাই পিতাকে অন্তর দিয়ে ভালোবাসে বলিয়াই তাদের মধ্যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা ও পরিণামে খুন খারাপি। জাতির পিতা খুন খারাপি বন্ধ করতে সন্তানদের প্রথমে অনুরোধ, পরে নির্দেশ, অবশেষে ধমক দিয়েছেন, কিন্তু সন্তানরা পিতার কথা শুনিতেছে না। পিতাও কঠোর হইয়া সন্তানদের শাস্তি দিতে পারিতেছেন না। এটা ঘটিতেছে হৃদয়ের জন্যই, বিশেষত হৃদয়ের 4টি চেম্বারের দোষেই। জাতির পিতা সকলের কল্যাণের জন্য যতই চেঞ্জ অফ হার্টের কথা বলিতেছেন, সন্তানরা ততই স্টেন গানের সাহায্যে এক্সচেঞ্জ অফ হার্ট করিতেছেন। এটা অধিক দিন চলিতে দিলে সরকারের হৃদয়যন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া যাইবে। এই প্রবন্ধ প্রকাশিত হইবার পর জনাব মনসুরের উদ্দেশ্যে আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে নানা রকম কটূক্তি শুরু হয়। বাংলাদেশের কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বীজ নিহত ছিল 1972 সালের 7 মার্চ রক্ষী বাহিনী আদেশ জারি করার মধ্যে। তারই সূত্র ধরে 72 সালের এপ্রিলে শ্রমিক ধর্মঘট নিষিদ্ধকরণ এবং প্রেসিডেন্টের 9 নং ও 50 নং 72 আদেশ জারি হয় এবং সর্বশেষ 1974 সালে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে আওয়ামী লীগ গঠন করে
একদলীয় বাকশাল যাতে যোগ দিয়েছিল মনি সিং এর কমিউনিস্ট পার্টি, মোজাফফর আহমেদের ন্যাপ আর আতাউর রহমানের জাতীয় লীগ। পরবর্তী পর্ব পাবার জন্য আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবং পরবর্তী সময়ে আর কি কি বই আপনারা শুনতে চান তা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।